রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আবার আমি অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে এবার থেকে আমাদের এই চ্যানেলে যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে সাজেশান বা বিভিন্ন প্রশ্ন উত্তর বা যে কোনো প্রয়োজনীয়তা থাকে, সেগুলো এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে। তাই তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো। যেহেতু যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, তাই তোমাদের অনেকের চিন্তা রয়েছে যে কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে রাষ্ট্রবিজ্ঞান অনার্সটাকে কভার করব। তাই আমি তোমাদের জন্য যেহেতু অনেক দিন পরে এসেছি, একটা লাস্ট মিনিটের একটা সাজেশান নিয়ে এসেছি। যে সাজেশানটা তোমরা দেখো, তোমাদের আশা করছি খুব কাজে লাগবে। কারণ আমি সাজেশানটাকে তোমাদের জন্য বানাচ্ছি যেভাবে, যে তোমাদের মডিউল অনুযায়ী যে 10 নম্বর বা 15 নম্বরের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোকে আমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস হিসাবে দেব। ফার্স্ট মডিউলে কোন প্রশ্নগুলো ফার্স্ট চয়েসে থাকবে, কেন সেগুলো ফার্স্ট চয়েস, সেকেন্ড মডিউলে কোনগুলো ফার্স্ট চয়েসে থাকবে বা কোনগুলো সেকেন্ড চয়েস, বা সিলেবাসের কোন জায়গাতে প্রশ্ন আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটাই দেখো। আশা করছি তোমাদের এটা খুবই খুবই কাজে লাগবে। কারণ এইভাবে প্রশ্ন তোমরা যদি প্রস্তুতি নিয়ে যাও, তাহলে তোমাদের প্রশ্ন 100% কমন পাবে। তো দেখো, তোমাদের যে মডিউল 1 CC3 পেপারটা যেটা রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, এই পেপারের যে CC3 মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এ তোমাদের এবছরের জন্য আমি ফার্স্ট চয়েসের যে প্রশ্ন রেখেছি, সেখানে আমি 4টে প্রশ্ন রেখেছি ফার্স্ট চয়েসের, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেখানে রেখেছি আমি ফার্স্ট প্রশ্ন, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে। সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করবে। এর সঙ্গে রেখেছি তোমাদের সেকেন্ড যে প্রশ্নটা, নয়া উদারবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। নয়া উদারবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, তাহলে তোমাদের প্রশ্নটা আসতে পারে, রাষ্ট্রের নয়া উদারবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। রাষ্ট্রের নয়া উদারবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো, রাষ্ট্র কথাটা উল্লেখ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, 3 নম্বর যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান আলোচনা করো। কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান আলোচনা করো। 4 নম্বর যেটা প্রশ্ন রেখেছি, ব্যবস্থাপক বিশ্লেষণ বলতে কি বোঝো, এর তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে ডেভিড ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। কোনো জায়গায় ব্যবস্থাপক তত্ত্ব শুধু বলে দিতে পারে, বা ব্যবস্থা বিশ্লেষণমূলক তত্ত্ব বলতে পারে, আবার ডেভিড ইস্টন উল্লেখ করে দিতে পারে। এই 4টে যে প্রশ্ন দিলাম, এই 4টে প্রশ্ন তোমরা ফার্স্ট চয়েসের প্রশ্ন হিসাবে দেখো, অতি অবশ্যই এগুলো করে যাবে, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফার্স্ট মডিউলের জন্য তোমরা আর কোন কোন প্রশ্নগুলো দেখবে, তার জন্য আমি বলে রাখছি, তোমাদের নারীবাদী থেকে একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে নারীবাদী থেকে তোমরা প্রশ্নটা কি করবে, র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো, বা র্যাডিক্যাল নারীবাদ সম্পর্কে তোমরা আলোচনা করবে। আর এখান থেকে দিতে পারে নারীবাদের 3টি প্রধান যে তরঙ্গ রয়েছে, 3টি প্রধান তরঙ্গ আলোচনা করো বলতে পারে। ঠিক আছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, রাজনীতির আলোচনায় আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে যদি কোনোভাবে আর অন্য প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাহলে সেখানে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এই দুটো থেকে আসতে পারে। এছাড়া এখান থেকে ফার্স্ট মডিউল থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা তেমন নেই। কেন তোমাদের এই প্রশ্নগুলো আমি ফার্স্ট চয়েসে রাখলাম, সেটাও আমি একটু বলে দিচ্ছি। তোমাদের যেটা আগের বছর প্রশ্ন পড়েছে, যেহেতু 24-এ
প্রশ্নটা হচ্ছে পরীক্ষা তোমাদের 24-এর ব্যাচটাই হচ্ছে ফার্স্ট পরীক্ষা দিয়েছে, তাদের এখানে হচ্ছে প্রশ্ন যেগুলো এসেছিল, একটা প্রশ্ন এসেছিল নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটা সংমিশ্রণের যে প্রশ্ন এসেছিল, যে প্রশ্নটা পড়েছিল তুমি কি মনে করো নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। আর এর সঙ্গে দিয়েছিল কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গি একটি পদ্ধতিগত বিপ্লব। এই প্রশ্নটা যেহেতু পড়েছিল, ওখানে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এবং আচরণগত দৃষ্টিভঙ্গি দুটো মিলিয়ে পড়েছিল, সেই হিসাবে হচ্ছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এবং আচরণগত দৃষ্টিভঙ্গি এবছর তোমাদের না আসতেও পারে, যদি আসে তাহলে সিঙ্গেল হিসাবে আসবে, আর একসঙ্গে প্রশ্ন আসার সম্ভাবনা। আর পড়েছিল নারীবাদী কি একটি রাজনৈতিক বিষয়, বক্তব্যের সপক্ষে বিশদভাবে যুক্তি দাও। ঠিক আছে। আর তারপরে পড়েছিল উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতার শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন ছিল আধুনিক রাজনীতি চর্চায় উত্তর ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিটি সংক্ষেপে, উত্তর ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই যেহেতু প্রশ্ন পড়েছে, সেহেতু তোমাদের সিলেবাস তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের সিলেবাসের যে জায়গাটা রয়েছে সেখানে হচ্ছে তোমাদের ফার্স্ট দাগ যদি দেখো, সেখানে নর্মেটিভ দৃষ্টিভঙ্গি বা ইম্পেরিক্যাল বিহেভিয়ারালিজম, এই দুটো জায়গায় পড়ে গিয়েছে প্রশ্ন। তাহলে এখানে লিগাল ইনস্টিটিউশনাল দৃষ্টিভঙ্গি থাকতে পারে, মানে যেটাকে আমি তোমার প্রশ্ন রেখেছি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে রাজনীতি আলোচনায় হচ্ছে আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি রেখেছি। আর এখানে আসতে পারে যেটা ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি আর কাঠামো কার্যগত, সিস্টেমস অ্যানালাইসিস এবং স্ট্রাকচারাল ফাংশনালিজম। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু মাস্ট পড়বে এবারে, তোমরা অতি অবশ্যই এখানে করে রাখো ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি এবং কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। এই দুটো প্রশ্ন থেকে এবছর তোমাদের মাস্ট প্রশ্ন পড়বে। আর একটা পড়তে পারে নয়া উদারনীতিবাদ। এই তিনটে প্রশ্ন থেকে তোমরা এবছর অতি অবশ্যই প্রশ্ন পাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আগের বছর এসেছিল আর এবারে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সেই হিসাবে তোমরা হচ্ছে প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। এবার দেখো তোমাদের সেকেন্ড মডিউলে যেটা হচ্ছে আমি প্রশ্নটা তোমাদের রেখেছি, সেকেন্ড মডিউলের ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো প্রথম বলে দিই। তোমাদের সেকেন্ড মডিউলে ফার্স্ট চয়েসের আমি প্রশ্ন যেটা রেখেছি, সেখানে হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি প্রধান নীতি আলোচনা করো। দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি প্রধান নীতি আলোচনা করো। সেকেন্ড যে প্রশ্নটা রেখেছি, মার্ক্সের বিচ্ছিন্নতাবাদী তত্ত্বটি আলোচনা করো। মার্ক্সের বিচ্ছিন্নতাবাদী তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, রাষ্ট্রের আপেক্ষিক স্বাধিকার বলতে কি বোঝো? রাষ্ট্রের আপেক্ষিক স্বাধিকার বলতে কি বোঝো? আর 4 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, লেনিনের গণতান্ত্রিক কেন্দ্রিকতার তত্ত্বটি আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমাদের এবছরের জন্য ফার্স্ট চয়েসের সম্ভাব্য প্রশ্ন। আশা করছি এই জায়গা থেকে তোমরা প্রশ্ন এবারে পেয়ে যাবে। এবার দেখো সেকেন্ড চয়েসের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি, সেখানে হচ্ছে কি না, উদ্বৃত্ত মূল্যনীতিটি আলোচনা করো। এটা 5-এও আসতে পারে বা 15-তে 10-এও দিতে পারে, এটা 15 নম্বরের প্রশ্ন পড়বে না। তারপরে প্রশ্ন যেটা রেখেছি, লেনিনের গণতান্ত্রিক কেন্দ্রিকতার প্রশ্ন আগে দিয়েছি। লেনিনের বিপ্লব সম্পর্কে ধারণা। আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, বিপ্লব সম্পর্কে মাওয়ের ধারণা। এই কটা প্রশ্ন করলে তোমাদের হয়ে যাবে। তোমরা প্রথম হচ্ছে প্রস্তুতি নেবে ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো খুব ভালো করে, তারপরে সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো করো। কারণ এখানেও আমি তোমাদের বলে দিচ্ছি এবারে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি, কারণ তোমাদের আগের বারে যেটা প্রশ্ন পড়েছিল ঐতিহাসিক বস্তুবাদ থেকে পড়েছিল। ঐতিহাসিক ফার্স্ট দাগে তোমাদের সিলেবাস দেখো, সিলেবাসের ফার্স্ট দাগে যেটা রয়েছে সেখানে হচ্ছে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম আর একটা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ। যেহেতু এখানে ঐতিহাসিক বস্তুবাদটা আগের বারে পড়েছে, তাহলে তোমাদের দ্বন্দ্বমূলক বস্তুবাদটা এবারে আসার সম্ভাবনা খুবই বেশি, সেই জন্য এটা তোমাদের অতি অবশ্যই করতে হবে। তারপরে দেখো তোমাদের যে প্রশ্নটা পড়েছিল, মার্ক্সীয় চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্ক।
এটা পড়েছিল। তারপরে পড়েছিল আজ পর্যন্ত বিদ্যমান সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, সংক্ষেপে ব্যাখ্যা করো। লাস্ট যেটা প্রশ্ন দিয়েছিল, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজ এর তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন দিকটি উন্মোচিত করে? যুক্তির উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে দেখো, তোমাদের এখানে হচ্ছে মার্কস থেকে পড়েছে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, একটা শ্রেণী সংগ্রাম পড়েছে। তাহলে তোমাদের মার্কস থেকে পড়ে থাকছে কি, মার্কসের রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, যেটা হচ্ছে তোমাদের সিলেবাসে 2 নম্বর দাগ রয়েছে। মার্কসের হচ্ছে রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, সেখানে আমি রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণার প্রশ্নটা রেখেছি। আর একটা হচ্ছে কি বিচ্ছিন্নতাবাদী তত্ত্ব। আর উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটা, এটা সাধারণত হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্ন দেয় না, তাই এটা 5 কিংবা 10-এর জন্য করে রাখো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ। আর লাস্ট দাগে যেটা রেখেছি আমি এখানে তোমাদের লেনিনের হচ্ছে দল সম্পর্কে বা পার্টি সম্পর্কে কেন্দ্রিকতার ধারণা রেখেছি, বিপ্লব সম্পর্কে লেনিন এবং মাওয়ের ধারণা রেখেছি এই জায়গাটা। এবার আমি তোমাদেরকে বলে রাখি একটা বিষয়, যে তোমাদের সিলেবাসে প্রত্যেকটা মডিউলে 3টে করে দাগ রয়েছে, তাই তোমরা কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে আমি যে প্রশ্নগুলো বললাম 3টে দাগ থেকেই প্রশ্ন রয়েছে। এবার তোমরা দেখে নেবে কোন কোন দাগে প্রশ্ন পড়েছে, কোন কোন দাগে প্রশ্ন আগের বারে পড়েনি। আমি যেহেতু এখন বলে দিলাম, তাহলে তোমরা কি করবে, যে কোনো 2টো দাগ খুব ভালো করে করো, সেখানে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ভালো করে করো, তাহলে তোমরা প্রশ্ন সাজেশন পেয়ে যাবে, সাজেস্টিভ পেয়ে যাবে বা কমন পেয়ে যাবে, সেখানে তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সেটা না ধরতে পারো, তাহলে আমি তোমাদেরকে যেভাবে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস অনুযায়ী করে দিলাম সেইভাবে করো, তাহলে তোমাদের আশা করছি যে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায়, তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি হচ্ছে আর হচ্ছে পরে একটা ভিডিও দিয়ে সেগুলো হচ্ছে সমস্যার সমাধান করে দেব। আর একটা বিষয়, তোমাদের 5 নাম্বার যেহেতু হচ্ছে তোমাদের 10 এবং 15 সাথে সাথে 5 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা হচ্ছে তোমাদের নাম্বার ক্যারি করতে সাহায্য করবে, তাই 5 নাম্বারটার জন্য আমি হচ্ছে পরের দিন হচ্ছে আমার এর পরের যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে তোমাদের CC3 পেপারের হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে অবশ্যই দেখবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।